আমি মাইরি বলছি দাশরথী। বিলে যে আমাদের বন্ধু এ কথাটা মনে করতেও আমার গর্ব হচ্ছে। ব্যাপারটা কিন্তু এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হরি। হরিদাস ভুল কি বলেছে বিলে? তুই কি কাণ্ডটাই না করলি বল দেখিনি? কেন? কেন কি রে? কোথায় রায়পুর চলে গেছলি, সেখান থেকে ফিরে স্কুল তো তোকে আর ভর্তি নেবে না, কোনো রকমের সুপারিশ টুপারিশ ধরে আবার নাম রেখেলে সেই স্কুলেই। সত্যি, বাবা যখন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে আমার ব্যাপারে কথা বলছিলেন, আমার যা লজ্জা করছিল না। জানি না ভাই তোর আবার লজ্জা। আমরা হলে বিদ্যাসাগর মশাইয়ের সামনে মুখই খুলতে পারতুম না, তুই আবার বড় মুখ করে তেনাকেই বলে ফেললি ফার্স্ট ডিভিশনে পাস করবি। আরে সে তো প্রাণের দায়। প্রাণের দায়? তবে কি, উনি তো আমাকে মেট্রোপলিটনে ভর্তির শর্তই দিলেন। তাই তখন না মানলে উনি যদি ভর্তি না নেন, উফ, তারপর যা গেল পরীক্ষা পর্যন্ত হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রথম প্রথম তো পড়তে বসলেই ভাবতুম যে যাই ছুটে বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে বলি, আপনি মশাই আমাকে মাফ করুন, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, আমি ওরকম রেজাল্ট করতে পারবো না। তারপর? তারপর ভাবলাম, না না, পিছিয়ে আসবো কেন, চেষ্টা করে দেখতে দোষ কি। এইভাবে কয়েকদিন যেতেই পড়াটা কেমন যেন একটা নেশার মতো মাথায় চেপে বসলো। কোথা দিয়ে যে একটা বছর কেটে গেল। ভাবা যায় না বিলে, তুই এমনভাবে কথাটা বলছিস যে অন্য কোনো লোক কথাটা শুনলে মনে করবে কি এমন ব্যাপার, সামান্য একটু বেশি পরিশ্রম গেছে। কিন্তু তা তো নয়, এন্ট্রান্স ফাইনাল এক্সামের পাঠ, 3 বছরের পড়া 1 বছরে শেষ করা, তাও আবার এমন রেজাল্ট যে একটা স্কুলে একা ফার্স্ট ডিভিশন। ও কথা বারবার বলিস না তো হরি। ফার্স্ট ডিভিশন পাওয়াটা আসলে মা সরস্বতীর কৃপা। সেদিনকে বিদ্যাসাগর মশাইকে মুখ ফুটে বলে ফেলেছিলাম বলে মা বুঝি আমার মুখ রক্ষে করলেন। এবার মায়ের মুখটি তুমি রক্ষা করে চলো বাছা। মানে? পরপর একটার পর একটা এফএ, তারপর বিএ, তারপর বাবা চান আমি বিএল পড়ি। অ্যাটর্নি হবি? হ্যাঁ, বাবার ব্যবসা দেখব, বাবা তাই চান। তুই কি চাস? আমার একটাই ইচ্ছে, সময় সুযোগ পেলে একবার ইংল্যান্ড ঘুরে আসব। এই পড়াশোনার কোনো ব্যাপার নিয়ে যেতে হবে। তুই দাশরথী? আমার অভিভাবকদের যা মতিগতি, তাতে মনে হচ্ছে আইনি পড়তে হবে। উকিল হবি? মনে হচ্ছে। জানিস তো, 1000টা কাক মরলে একটা উকিল হয়। কিরে, এই হরিদাস, কি হয়েছে তোর? তোরা কত নিশ্চিন্তি, কি করবি না করবি, কি পড়বি সব তোদের ছকে বাঁধা। অথচ আমি কি করব আমি নিজেই জানি না। কেন? এই যা পরীক্ষায় পাশ করেছি, বাড়ির লোক আর কলেজ টলেজে ভর্তির ব্যাপারে কোনো উচ্চ বাচ্চাই করছে না। কেন? পড়তে পয়সা লাগে না, তুই তো জানিস আমরা খুব গরিব। ও বিলে দাদা, দুপুর গড়াতে চললো, এখনো তোমাদের আড্ডাই চলেছে। চলো চলো, বৌদিমণি তোমাকে স্নানে যেতে বলেছেন। আহ, যাও তো। যাবো কি, খিদে পায় না বুঝি? তুমি না খেলে বৌদিমণি খাবেন না, আর বৌদিমণি না খেলে আমরাও খেতে বসতে পারছি না। কি আশ্চর্য। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। না রে বিলে, সত্যি অনেক বেলা হয়ে গেছে, আজ আমরা চলি। সে ঠিক আছে, যাবি যা। তবে হরিদাস, একটা কথা বলি, শুনে রাখ। নিজের মনের মধ্যে আজ থেকে একটা জেদ পুষে রাখ। তুই কলেজে ভর্তি হবি, পড়াশোনা করবি এবং ভালো ফল করবি। নিজের পুরুষকারকে আশ্রয় কর হরিদাস, ভেঙে পড়িস না। না না, ভেঙে পড়িনি তা ঠিক, তবে কোনো তবে টবে নয়। আজ যা, কাল সকালে আসবি। আর তোর বাড়ির ব্যাপারটা তো আমি জানি, দেখি আমি মাথা খেলিয়ে কিছু বার করতে পারি কিনা। কিরে দাশু? হ্যাঁ, আমিও তো বলেছি। শোন হরি, where there is will, there is way. ওকে? হ্যাঁ। বলেছিস? হ্যাঁ, তা বাপু, তোমার ছেলে পরীক্ষায় পাস দিয়ে তার ভারী মুখ হয়েছে জানো। কেন? ওই বন্ধুদের সামনে আমাকে মুখ ঝামটা দিলে। তোকে মুখ ঝামটা দিলে? বলিসনি আমি ডাকছি? বলেছি তো, তখন তো তিনি মাতব্বর সেজেছেন, সবাইকে সালিশি দিতে ব্যস্ত। ওই বন্ধুরা যারা এসছে তাদের কি সব পরামর্শ দিচ্ছে। দাঁড়া, আসুক আজকে। পারো বাবা তোমরা। দেখছো দাশু আর হরি এসেছে, ওদের সঙ্গে জরুরি কথা কইছি, আর তার মধ্যে ইনি গিয়ে ও বিলা দাদা, ও বিলা দাদা। কেন ডেকেছে তো কি হয়েছে? মান গেছে তোমার? বোকার মতো কথা বলো না তো। বিলে, ওদের সামনে বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে বলার মানে কি? ওদের চলে যেতে বলো না, এতে ওদের অপমান বোধ হতে পারে। সত্যি মা, তোমার আর কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না। যাকে ভাত বাড়ো, আমি চান করে আসছি। কটা দিনের মধ্যে একবারে সাহেব হয়ে গেছে। কি মাতব্বর কি মাতব্বর। আবার বন্ধুদের বলেছে কাল সকালে আসিস, দেখি মাথাটা খেলিয়ে।
কাকে কি উদ্ধার করবে কে জানে। কি গো, কি হলো? যাও ভাত বাড়ো। তুই দেখে যা, কেন? আমি বলছি তাই। আচ্ছা। কি গো, এখনো ঘুমোনি? আমার কি আর ঘুমোবার উপায় আছে? সংসারের কাজকর্ম সেরে কাপড় চোপড় পাল্টে তবে না। এই পাণ্ডুলিপিটা কালকে পাঠাতে হবে, তার আগে একবার দেখে নিচ্ছি। জানো ভুবন, এই সুলোচনা যে কোনোদিন ছাপার অক্ষরে বেরোবে সেটাই আমি কোনোদিন ভাবিনি। হ্যাঁ গো, এর কাটতে হবে তো। কি হয়েছে ভুবন? তুমি কি এখন থেকে লেখা নিয়েই থাকবে? হ্যাঁ, আসলে আস্তে আস্তে আমার দুশ্চিন্তাগুলো কেটে যাচ্ছে। বিলেকে নিয়ে ভাবনাটা আমার নেই। যেরকম ঝাঁপিয়ে পড়ে ওই কি যেন বলে এন্ট্রান্স সাধনা পার করলো, তাতে আমি যথেষ্ট আশ্বস্ত। আমি নই। কেন ভুবন? সে কথা পরে বলছি। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ কিরমভাবে করতে চাইছো? কিরমভাবে মানুষ করতে চাইছো তোমার ছেলেকে তুমি? তুমি যেমন ভাবে। ওসব আহ্লাদের কথা নয়, আমি তোমার কথা শুনতে চাই। তুমি কি চাও? ছেলে পড়ুয়া হবে, ভালো পাশ টাশ করে চাকরি করবে? কেন চাকরি করবে কেন? ও আমার অ্যাটর্নি ফার্মে বসবে, আমার ব্যবসা দেখবে। চাকরি করার মানসিকতা ওর নেই, সেটা আমি খুব ভালো করে জানি। বেশ, সেখানে বসে খুব ভালো ব্যবসা করে অনেক টাকা পয়সা রোজগার করে বড় লোক হবে, এই তো? দেখো ভুবন, ও বড় লোক হবে না গরিব লোক হবে সেটা ওর কপাল আর হাত যশ। তবে আমি আমার চেষ্টার ত্রুটি রাখবো না। দরকার হলে আমি ওকে বিলেত পাঠাবো। আমি জানি ওরও সেরকম একটা ইচ্ছে আছে। ও, তা তোমার ছেলে তো এরকমও হতে পারে, যারা বিদেশ টিদেশে গিয়ে স্বদেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুর নিয়ে মাতামাতি করে। কেন? কেন ভুবন? কতটুকুনি জানো তুমি তোমার ছেলের? একটা কথা আমাকে বলো তো, তুমি তোমার ছেলেকে পয়সাওয়ালা বড় লোক করে গড়ে তুলতে চাইছো, নাকি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে চাইছো? অহংকার আর শিক্ষার অভিমানে দেখনদার, নাকি প্রকৃত শিক্ষার গুণে সৎ, উদার, পরকে সম্মান করতে পারে এমন? কি হয়েছে আমায় একটু বলবে? আজ বিলে দুজন বন্ধুর সঙ্গে গল্প করছিল। বেলা হয়ে যাচ্ছে দেখে আমি যশোকে দিয়ে ওকে ডেকে পাঠিয়েছিলাম। ও সবার সামনে যশোকে মুখ করেছে, ফিরে এসে আমাকে বলেছে আমি বোকা, আমার কোনো কাণ্ডজ্ঞান নেই। এন্ট্রান্স পাশ করে তোমার ছেলে এতটা লায়ক হয়ে গেছে? তোমার ছেলে তার বন্ধুদের কি উদ্ধার করছে আমি জানি না, জানতেও চাই না। তারা পরের ছেলে, তাদের ডেকে জিজ্ঞেস করার অধিকারও আমার নেই। কিন্তু তুমি তোমার ছেলের কি ব্যবস্থা করবে সেটা একটু ভাবো। আমি ভেবে নিয়েছি। তুমি কি ওকে ডেকে শাসন করবে? না।
ভুবন মাটিতে শুয়ে কেন? এই সময় শরীরের যত্ন নিতে হয় ভুবন। হঠাৎ করে যদি ঠান্ডা লাগে। ভুবন ওঠো। তুমি কেন কইলে ছেলেদের শাসন করবে না? এই কথা, কিন্তু আমি তো সেরকম কিছু বলিনি। তুমি বলনি? আমি বলেছি আমি ওকে ডেকে শাসন করব না। দেখো ভুবন, তুমি তো খুব ভালো করেই জানো ছেলে মেয়ের শাসন করার ব্যাপারে আমার নিজস্ব একটা পন্থা আছে। ওদের ছোটবেলা থেকেই লক্ষ্য করেছো আমি কখনো ওদের গায়ে হাত তুলিনি বা কটু বাক্য প্রয়োগে কখনো গালমন্দও করিনি। ওই জন্য তো এই অবস্থা হয়েছে। তা নয় ভুবন, আসলে কি জানো, আমাদের দেশে ছেলে মেয়েদের শাসন করার জন্য একটা গাজোয়ারি ব্যাপার আছে, সেটা কিন্তু ঠিক নয়। এতে ছেলে মেয়েদের অনর্থক জেদ বাড়ে, বাবা মায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। ছেলে মেয়েরা তো চিরকাল আর শাসন করার মতন থাকবে না, তারা বড় তো হবে নাকি? তা বলে কি ওকে গুরু ঠাকুর সাজিয়ে রাখতে হবে? একদম না। তবে এমন ভাবে শাসন করতে হবে যাতে ওদের আত্মসম্মান বোধ, শালীনতা বোধ জাগে। ওদের ভিতটা শক্ত হওয়া দরকার। যে কথা বিলে আজ তোমাকে বলেছে সে কথা কখনো কোনো বয়োজ্যেষ্ঠকে বলা উচিত না, সেটা ওকে হৃদয়ঙ্গম করতে হবে, এমনকি বাড়ির কাজের লোকটাকেও না। ওর আত্মসম্মান বোধের জায়গাটায় যদি ঘা না দেওয়া হয় ওর চেতনা জাগবে না। কি করবে তুমি? সকাল হোক, ওর বন্ধুরা আসুক। তুমি কি ওর বন্ধুদের না, সামনে? কখনো না। আমি তো তোমায় বলেছি আমি ওকে একটি কথাও বলবো না, ওর বন্ধুদেরও কিচ্ছু বলবো না। নাও শোবে চল, ওঠো। এই যে তুমি রাগ করে মাটিতে আঁচল বিছিয়ে শুয়ে পড়লে, এটা ঠিক হলো? থাক। না, থাক বললে তো চলবে না। আরেকজন যে আসছে তার কথাও তো ভাবতে হবে নাকি? অলক্ষণে কথা বলো না তো। বেশ বেশ, বাকি সব কথা কাল সকালবেলা। এখন গুড নাইট। হ্যাঁ গো, তুমি ওর বন্ধুদের সামনে কি বলবে ওকে? বললাম না, বাকি কথা গুড মর্নিং এর পর, গুড নাইটের পর কোনো কথা নয়। গুড নাইট। নে খা। আমি তোদের জন্য সকালবেলা নিজে ময়রার দোকানে গিয়ে নিয়ে এলাম। আমাদের সিমলেপাড়ার মিষ্টি খুব বিখ্যাত, জানিস তো? সে যাই বল ভাই, রসগোল্লা বলতে বাগবাজারের রসগোল্লা। এও কম নয়, খেয়ে দেখ। উফ, কালকে আমার মা একেবারে রেগে টং। কেন? বেলা পর্যন্ত আড্ডা মেরেছি বলে এত রেগে গিয়েছিলেন যে দুপুরে আমাকে ভাত পর্যন্ত বেড়ে দেননি। আচ্ছা, এর কোনো মানে হয় বল? গল্প করতে বসলে কি কারুর আর ঘড়ির দিকে নজর থাকে? তবে আজ আর বেশি দেরি করব না, আজ আমার বাবা বাড়িতে আছেন। অন্যদিন এই সময় বেরিয়ে যান, আজ বেরোননি। ও হ্যাঁ হরিদাস, তুই যে কাল মন খারাপ করছিলি যে আবার পড়াশোনা করতে পারবি কি পারবি না, আমি ভেবে না একটু উপায় স্থির করেছি। বল। আমি আমার বাবাকে বলবো, উনিই তোর পড়ার খরচটা দেবেন। উনি দেবেন কেন? উনি অনেক দরিদ্র মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচ দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে উনি হয়তো তোকে দিয়ে একটা করার করিয়ে নেবেন। কি করার? এই ধর, তোকে প্রত্যেক সাবজেক্টে 65%-এর উপর মার্কস পেতে হবে। সেও কি সম্ভব? আগের থেকে কি এভাবে কথা দেওয়া যায়? কেন যাবে না? তাহলে আমি বিদ্যাসাগর মশাইকে কি করে কথা দিয়েছিলুম? বিলে, তুই আর আমি কি এক? এইখানেই তোদের মুশকিল, জানিস তো? যুদ্ধে নামার আগেই হেরে বসে থাকিস সব। আমি তোদের এই একটা ব্যাপারই মানতে পারি না। বীর হতে হবে, বুঝলি? সেই কারণেই আমার প্রিয় চরিত্র কে বলতো?
অতুল বিক্রম সম্রাট নেপোলিয়ান, হার বলে কোনো বস্তুই নেই তার অভিধানে। তার সেনাপতিদের মধ্যে মার্শালও আমার এই কারণেই প্রিয়। যখন এগোবি পেছনের ব্রিজ একদম পুড়িয়ে দিয়ে এগোবি, বুঝলি? বলিস তো আমি বাবার সঙ্গে এক্ষুনি গিয়ে কথা বলছি। শোন, এখন ক্ষমা দে। গতকাল আমি বাড়িতে কথাবার্তা বলেছি, একটা ব্যবস্থা হয়ে যাবে বলে মনে হচ্ছে। বোঝ দাশু, গাধাটা তবুও মুখ ফুটে কিছু বলবে না। আসলে কি জানিস, নিজেকে সবসময় একটা লড়াইয়ের মধ্যে রাখতে হয়। আর তোকে তো অসম্ভব কোনো কথা কেউ বলছে না। কেউ তোকে বলছে না যে চাঁদে গিয়ে চাঁদের বুড়ি চরকাটা নিয়ে এসো। 65% মার্কস তুই পৃথিবীতেই পায়, তাহলে তুই পাবি না কেন বল? অবশ্য যদি তোর বাড়িতে সব মিটে যায় তো ভালো কথা, কিন্তু আমার মনে হয় তবুও তোর একটা চেষ্টা রাখা উচিত, যাতে তোর ফল ভালো হয়। নে নে, এবার মিষ্টিগুলো খেয়ে নে। হ্যাঁ রে, এতে আবার পার্সেন্টেজের শর্ত নেই তো? হ্যাঁ, নে নে খা। তো বাবা, এ কি রে? বলেছিস? হ্যাঁ মানে গতকাল মা তো সেই জন্যই বাবা রসগোল্লাটা তেতো করে দিয়ে গেলেন। মা, আমার অন্যায় হয়েছে মা, আমায় তুমি ক্ষমা করো। আমি আর কখনো ওরম কথা বলবো না। আমায় তুমি ক্ষমা করো মা, আমার অন্যায় হয়ে গেছে মা। আমি তোমার পায়ে ধরছি মা, আমায় তুমি ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, ওঠ। আমায় তুমি ক্ষমা করো মা, আর কখনো আমি তোমায় ওরম কথা বলবো না। তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে তুমি আমায় মারো মা, আমায় তুমি মারো। আর মারবো না, অনেক মেরেছি। হ্যাঁ রে, তোর খুব লেগেছে না? বেশ হয়েছে, ওই তোর শাস্তি। মা, দেখিস ভূষণ, আমার বই নিস না। না না না, এগুলো তো সব বিলে বাবু বেছে দিয়ে গেছেন। তা হ্যাঁ রে, ওর শোবার ব্যবস্থা কি ওখানেই নাকি? আগে হ্যাঁ, সে আমি একটা ভাঙা তক্তপোষ দিয়ে আসবো কোন। সে কি রে, ভাঙা তক্তপোষ? সেরকমই ভালো, তা নাইলে সেখানে আবার গেড়ে বসবে। আজকাল এক্ষুনি সব হয়েছে বাবু, আপনারা তো লক্ষ্য করেন না, ভাবেন সারাদিন হইচই করে আর গান বাজনা করেই কাটা। তাতে কি? না, আমি ইদানিং লক্ষ্য করছি বাবু, মাঝে মধ্যে কেমন যেন বুঁদ হয়ে থাকেন, ডাকলে সাড়া দেয় না। আর আজকাল তো ধ্যান আর জপের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। বাবা মশাই কেমন যেন পাল্টে যাচ্ছে। না দা মশাই, ঠিক তা না। আসলে ওর বয়স বাড়ছে তো, একটা ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। হ্যাঁ, এই কালটাই গুরুত্বের। দেখুন না দা মশাই, এখানকার পরিবেশও কিরকম আস্তে আস্তে পাল্টে গেল। কেউ বলবে একসময় এখানে 51বর্তী পরিবার ছিল, একটা হেঁসেল ছিল আমাদের। সেই কারণেই তো এখানকার পাট চুকিয়ে পশ্চিমে চলে গেছিলাম। তারপর দেখতে দেখতে কতদিন কেটে গেল, বিলেবাবুর পড়াশোনার জন্য আবার ফিরে আসতে হলো আমাকে। আরে এগুলো যাচ্ছে নাকি? আগে হ্যাঁ, সেটা কিন্তু হুকুম আমার ওপর। ও, ভালো হচ্ছে না বাবু, এ আমি বলে রাখলাম। এই যে আলাদা করে বাড়তে দিচ্ছেন, এর ফল কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না ভালো হবে না বলে আমায় সাজাচ্ছিস? ছেলের মায়ের মত আছে তো নাকি? আগে তা আছে। তাহলে না মানে আমি বলছিলাম যে আমি কি আমার জন্য বলছি নাকি? দামশাই, আপনি জানেন তো? হ্যাঁ, কি যেন শুনছিলাম তুমি নাকি বাসা করেছো। 7 নম্বর ভৈরব বিশ্বাস লেনে বাড়ি ভাড়া নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার কাছে ব্যাপারটা বোধগম্য হলো না। আমার কাছেও খুব বোধগম্য নয় দামশাই। তবে হ্যাঁ, আপনার মনে যে প্রশ্ন, আমার মনে সে একই প্রশ্ন। আমি কেন বাড়ি ভাড়া নিয়েছি, তাই তো? আমার নিজের বাড়ি থাকতে। হ্যাঁ, ঠিক তাই। আসলে দামশাই, এখানকার যা পরিবেশ বা যা পরিস্থিতি,
আমার মনে হচ্ছে মাঝে মাঝে এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকা দরকার। তাছাড়া বিলেরও পড়াশোনা গান বাজনার জন্য একটা একটা আলাদা ঘরের দরকার ছিল, তা সেটা সেখানেই চলুক। তাছাড়া এখানকার কতটা যে আমার ভাগে পড়বে সেটা আমি বুঝতে পারছি না দামশাই, বুঝতে পারছি না। এই রকম পরিস্থিতি? আজ্ঞে, আপনি তো জানেন দামশাই যে আমার খুল্লু তাতো ভাইরা এবং বিশেষ করে ওই খুড়িমা মহিলা এমন করিতকর্মা যে এতদিন ধরে যৌথ পরিবারের সুযোগ নিয়ে এবং বিশেষ করে আমার ব্যক্তিগত দুর্বলতা পুঁজি করে আমার ভোগসত্ত্বের সমস্ত প্রমাণ টমান এতদিনে লোপাট করে ফেলেছে। হ্যাঁ, আমি তার জ্বলন্ত নিদর্শন। বুঝলি, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তাহলে সবই ভগবানের ইচ্ছে। যাক, বাবা মশাইয়ের পড়াশোনা কেমন হচ্ছে? প্রেসিডেন্সি কলেজে তো ভর্তি হয়েছে। বাহ 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 বাহ। সেটাই আমার দুশ্চিন্তার কারণ দামশাই। কেন? সরকারি কলেজ, ইংরেজ অধ্যাপকরা পড়ান, পড়াশোনার অত্যধিক চাপ। প্রথম প্রথম তো ওর একদম মন বসত না, তবে তার একটা অদ্ভুত কারণ ছিল। ওর স্কুলের কোনো সহপাঠী ওর সঙ্গে ছিল না, তার উপর নতুন পরিবেশ। তা এখন সেসব কেটেছে, সারা দিন রাত ও পড়াশোনাতেই ব্যস্ত থাকে। তবে দামশাই পাঠ্য বইয়ে একদম মন নেই। যত দেশ বিদেশের ইতিহাস, দর্শন, বিখ্যাত লোকেদের সব জীবনী, এই সব নিয়েই ব্যস্ত আর কি। সে তো সেই ছোট থেকেই। তোমার মনে আছে, ও আমার কোলে গো ধরে বসে থাকতো ওই রামায়ণ মহাভারতের পাঠ শুনতে। আমার আমার ঘুমে একেবারে চোখ বুজে আসতো। তো বাবা মশাইয়ের চোখে ঘুম নেই, খালি প্রশ্ন আর প্রশ্ন। রামচন্দ্রের কি হলো? সীতামা কোথায় গেল? হনুমান কেন আসছে না? কি রে, কি করছিস তুই এখানে? তুমি কি করছো? এই তো ডালের বড়ি রোদে দিয়েছিলাম, তুলে নিয়ে যেতে এসেছি। কি ডালের গো? বিউলির? হ্যাঁ। দারুণ খেতে না? হ্যাঁ, খাবি তুই? তোকে আমি একদিন খাওয়াবো কোন রেদে। কি হলো? না কিছু না। ফুলকাকি, কেন এমন হলো বলো তো? এই যে আমরা কত দূরে চলে গেলুম। তুমি পারবে না, শত ইচ্ছে হলেও আর তুমি আমাকে বড়ির ঝোল রেঁধে খাওয়াতে পারবে না। বিশ্বাস করো, আমাদের যখন রায়পুর থেকে কলকাতা আসার কথা হলো, তখন সবার আগে আমার তোমাদের দুজনের কথা মনে হচ্ছিল, তোমার আর রাঙা কাকির। আমাদের দুটো ঘরের মধ্যে একটা অদৃশ্য পাঁচিল থাকলেও সেটা যে এত তাড়াতাড়ি দুটো আলাদা বাড়ি করে দেবে, এই আমি ভাবতে পারিনি। সে যাক, তবে সেজন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না ফুলকাকি। তবু কথাটা শুনিয়ে দিলি। এমা, না না, ছিছি। তাহলে বললি কেন? এমনি হঠাৎ মনে এলো তাই। জানা, এই বাড়িতে তো আরো অনেক লোক আছে যারা তো রক্তের সম্পর্কে, তাদের গিয়ে। এই নাকের পাটা ফুলিয়ে অমন ছেদো সংসারী ঝগড়া করতে এসো না তো। যা হওয়ার তা হয়ে গেছে। আর তাছাড়া ঝগড়া করতে এলে তোমাকে ঠিক মানায় না। তোমার অমন নরম ঠান্ডা চেহারাটা না কেমন যেন বেঁকে চুড়ে যায়। হ্যাঁ রে, তোরা কাছেই একটা বাড়ি নিয়েছিস না? হ্যাঁ তোর দিদার বাড়ির কাছে? হ্যাঁ তুই এখন সেখানে গিয়ে থাকবি? হ্যাঁ গো। কেন? পড়াশোনা করবো বলে। কেন সেটা এখানে থেকে হতো না? এই বাড়িতে আজকাল আমার বড় মন খারাপ করে। কেন? এই যে তুমি আমার সামনে দিয়ে ডালের বড়ি নিয়ে যাচ্ছ, রেঁধে খাবে, কিন্তু তোমার ইচ্ছে থাকলেও আমাকে তুমি খাওয়াতে পারবে না। এই জন্য জানিস, সবাই একটা কথা আগেও বলতো, এখনো বলে। কি? তুই নাকি একদিন সব কিছু ভেঙে চুরমার করে দিবি। কি ভাঙবো আমি? ঘর বাড়ি কাঁচের বাসন? ভাঙতি তো ছোটবেলায়, কাঁচের বাসন ভাঙতি না? তোমার এখনো মনে আছে? তোর সব আমার মনে আছে। তোর গায়ে কোথায় কি কি দাগ আছে সেটাও আমার মনে আছে। এই, আমি এখন বড় হয়েছি না? তুই আমার কাছে ছোটই আছিস। সেটাই মজার। মাও সেই একই কথা বলে।
আমিও তো তোর মা। ফুলকাকি, পারবি বিলে? এই পোড়ার দেশে একটা জিনিস ভেঙে ফেলতে পারবি? কি? মেয়েদের আষ্টে পিষ্টে বেঁধে রাখা শেকল পারবি বিলে? খসে পড়বে, ভেঙে যাবে, থাকবে না। শোন না, শোন না, শোন না, এগুলো নিয়ে যা, এগুলো নিয়ে যা, তোর পকেটে দিয়ে দি। কেন? নিয়ে না, তোর দিদিমাকে দিস, সে তোকে রেঁধে খাওয়াবে এখন। কি মেয়ে গো তুমি! এর থেকেই বোঝা যায় তুমি সত্যিই মা। নে তো, আরো কটা নে। তোমার শাশুড়ি? গেল গেল, সব ফেলে দিল। এই এই আটকুড়ির বেটি। খবরদার, একদম গাল পারবে না। ফুলকাকি, একটু আগে তুমি মেয়েদের শিকল ভাঙার কথা বলছিলে না? তোমাদের মেয়েদের শিকল তোমাদেরই ভাঙতে হবে। আর যেদিন তোমরা সেটা পারবে, সেদিনই হবে তোমাদের সত্যিকারের মুক্তি। দুর্ভাগ্য কি জানো, তোমাদের মেয়েদের তোমরা মেয়েরাই শিকল পরিয়ে রেখেছো। ব্যাপার কি? খুব ক্লান্ত ঠেকছে আমার শ্বশুর মশাইকে। আজ যা গেল না, কেন? ওই যে আজকে কেশববাবুর ব্যান্ড অফ হোপের নগর সংকীর্তন ছিল। আশা বাহিনী? তা সেটি আছে এখন? আছে মানে? প্রবলভাবে আছে। কিন্তু আমি যে শুনলাম তুমি ইদানিং খুব একটা সেদিকে ঘেঁষছো না। খুব একটা ভুল শোনোনি, তবে আজকে ফেঁসে গেলাম। মানে অফিস থেকে আমার পুরনো একজন বন্ধু এসে আমায় ধরে নিয়ে গেল। উপলক্ষটা বেশ ভালোই ছিল, বারণ করতে পারলাম না, চলে গেলাম। তারপর? ওই মদ খাওয়ার বিরুদ্ধে একটা প্রচার করছিলেন কেশববাবু। নিজেও অনেকক্ষণ আশাবাহিনীর সাথে ঘোরাঘুরি করলেন। তারপরে সবাই মিলে নেচে গেয়ে দিনান্তে আবার ওর কুটিরে সবাই মিলে জড়ো হলো, কমল কুটিরে। সে কথাই বলো। মানে? তুমিও গেছিলে কেশববাবুর বাড়িতে? হ্যাঁ। তা কেশববাবুর সুন্দরী মেয়েদের কঠির বিয়ে হলো, আর বিবাহযোগ্য বাকি কঠির? হুম? রসিকতাটা খুব একটা মন্দ করনি। হ্যাঁ, ওই ব্যান্ড অফ হোপের তরুণ তুর্কিদের বিশেষ নজর দেখলাম অন্দরমহলের দিকে। আরে ভাই, আমি সব খবরই রাখি, বুঝলে? সে কথা বাদ দাও। তা তুমি কি ইদানিং ওই নববিধানে যোগ দেবে ঠিক করেছো? আমি কোনো বিধানেই নেই। দেখো, কিছু মনে করো না। আমি জানি তুমি এখনো মহর্ষির কাছে নিয়মিত যাতায়াত করো, সেটা অবশ্য তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এটাও জানি যে তুমি বিশেষ কোনো দলভুক্ত মানসিকতা পোষণ করো না। তোমার সবটাই ঈশ্বর জিজ্ঞাসা, এবং সেটা বেশ ব্যাপক অর্থে। তোমার বুঝি আর কোনো ঈশ্বর জিজ্ঞাসা নেই? আছে, নিশ্চয়ই আছে। সে উত্তর আমি খানিকটা, কিছুটা কিয়দংশে পেয়েও গেছি। বলো কি গো শ্বশুরমশাই? হ্যাঁ হ্যাঁ গো জামাই, আমি জানি তুমি শুনলে হাসবে। কিসে বলো তো? কেমিস্ট্রিতে। হুম। তুমি তো জানো আমি অ্যাসিস্ট্যান্ট কুইনাইন এক্সামিনারের চাকরি পেয়ে গেছি। তাহলে তো তোমায় অবলীলায় বাবু রামচন্দ্র বলতে হয়, কি বলো? আমি যে ইংরেজ ভদ্রলোকের অধীনে চাকরি করি, তিনি গভর্নমেন্টের কুইনাইন পরীক্ষক, C.H. উড সাহেব। উড সাহেব খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমাকে আপাতত তার ল্যাবরেটরিতে নিজে হাতে ধরে রসায়ন শাস্ত্র শেখাচ্ছেন। আপাতত তার শিক্ষায় আমি রসায়ন শাস্ত্রে বেশ বুঁদ হয়ে আছি। উনি আমাকে বলেছেন এখানে চাকরি থেকে রিটায়ার করে দেশে ফিরে গিয়ে উনি আমাকে ইংল্যান্ডের রাসায়নিক সভার সভ্য করে দেবেন। বাহ! আমি কি ভাবছি জানো, আমাদের এই অশিক্ষা কুশিক্ষা মহামারীর দেশ ভারতবর্ষ, এখানে প্রতিনিয়ত কত লোক রোগে ভুগে ওষুধের অভাবে মারা যাচ্ছে। আমি যদি অন্তত একটা ওষুধ আবিষ্কার করতে পারি। এই ধরো না ম্যালেরিয়া, ম্যালেরিয়ার রোগে কত লোক ভুগে মারা যাচ্ছে, একটা দেশকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে ম্যালেরিয়া। আমি যদি ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করতে পারি। শ্বশুরমশাই, হুম? আমরা কিন্তু ঈশ্বর জিজ্ঞাসা নিয়ে কথা বলছিলাম। মানুষের সেবাতেই আমার ঈশ্বর জিজ্ঞাসার উত্তর পাবো। বাহ!
দারুণ একটা কথা বললে তো। কে বলেছে তোমায় এসব কথা? আমি ইদানিং দক্ষিণেশ্বরে যাই, রাসমণির মন্দিরে। ঠাকুর রামকৃষ্ণ? হ্যাঁ, যাবে একদিন? তিনি কি শাক্ত? না, ওভাবে ঠিক বলা যায় না, তবে প্রবল ঈশ্বর বিশ্বাসী, প্রবলতর সাধক। আমার বেশ অবাক লাগছে। কেন? তোমার বাবার কাছে শুনেছি ছোটবেলায় তুমি ছিলে বৈষ্ণব অনুরক্ত, পরবর্তীকালে তুমি হয়ে উঠলে ব্রাহ্ম, তারপর হঠাৎ একদিন কতিসদের দলে ভিড়ে নাস্তিকতাবাদে মেতে উঠলে, আর আজ তুমি কেশব সেনের ব্যান্ড অফ এ গান গেয়ে এসে বলছো তোমার জিজ্ঞাসার উত্তর দেন ঠাকুর রামকৃষ্ণ। হ্যাঁ, আমি ওই রকমই, একটু গোলমেলে আছি। একটু নয়, একটু নয়, বেশ অনেকটা। আসলে কি জানো, তুমি যে আমার এই ধর্মাচার সম্বন্ধে এতগুলো কথা বললে না, তার কোনোটাই তো মিথ্যে না। আসলে ধর্মের ব্যাপারে বা ওই ব্যবহারিক ঈশ্বরাচারে আমার মধ্যে একটু অস্থিরতা আছে, কিন্তু আমি যখন দক্ষিণেশ্বরে যাই আমার সমস্তটাই কেমন যেন একটু থিতিয়ে যায়। অত বড় মন্দির, পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, আর তারপরে যার কথা বললাম তিনি, সব মিলিয়ে আমার মনের মধ্যে কেমন যেন একটা তৃপ্তি আসে। সময় পেলে কোনো একদিন ওখানে গিয়ে দেখো জামাই, বেশ ভালো লাগবে। এই মুহূর্তে আমার বেশ অবাক লাগছে। আর পারি না। কি রে, ঠিক মতন গুছিয়ে চুচিয়ে নিয়েছিস তো ঘরটা? ওরে বাবরে, এই দোতলা সিঁড়ি ভেঙে উঠে এসে আমি বাবু রোজ রোজ তোর দেখাশোনা করতে পারবো না। তোর বাপকে বলে দিস। তোমাকে আমার দেখাশোনা করতে হবে না, তুমি এখন যাও তো। তা তো বটেই, তুই তো এখন খুব লায়ক হয়ে গেছিস, তোর বাপও তোকে খুব লাই দিচ্ছে। তাহলে এইটুকু বয়স, এখন থেকে ঘর ছেড়ে আলাদা থাকার ব্যবস্থা কেন? তাও বলেছিলাম, যদি সেরকম মনে করো তো আমার কাছে পাঠিয়ে দিও। রক্ষে করো দিদিমা, তোমার সঙ্গে এক ছাদের নিচে তার চেয়ে ভালো আমি আস্তা বলে থাকবো। এই, ওটা কি রে? কি মুখো বলে মনে হচ্ছে? সে কি, তুই কি আজকে তামাক টামাক খেতে ধরেছিস নাকি? না না, মানে আমি তবে ঘরে রেখেছিস কেন? সে আসলে আমার মাস্টার মশাই আমাকে রাত্রিরে পড়াতে আসেন তো, তিনি বা বেনি মাস্টার যদি গান টান গাওয়ার পরে এক ছিনিম তামাক খান, সেই জন্যই কি ব্যবস্থা করে রেখেছি। সত্যি কথা বলছিস? হ্যাঁ, আমার মাথার দিব্যি করে বল। এই এতেই আমার রাগ হয় জানো, আমিও সব দিব্যি টিব্বি দিয়ে কথা বলতে পারি না। পারি না মানে পছন্দ করি না। তুমি যদি আমাকে অতই অবিশ্বাস করো, বেশ, আজ থেকে আমি তাহলে তোমার সঙ্গে কথাই কইব না। এই দেখো, রাগ করছিস কেন? তুমি খাবার পাঠালে খাবো না। আরে আমি কি তোর কথা মানছি না? তুমি ঘরে ডাকলে আজ থেকে তোমার ঘরেও যাব না। না দাদা ভাই, অমন করিস না। আমি বুঝে গেছি, তুই নিজে খাবি বলে কি আর ঘরে হুঁকো রেখেছিস? তোর গানের মাস্টার, পড়ার মাস্টার, তারা এসে খাবেন, আমি জানি তো। হ্যাঁ, বেশ বেশ, আমি তাহলে আসি। এসো। এই, এদিকে একবার আয় তো। কেন? আমি তোর মুখটা একবার শুকে দেখবো। দিদিমা। ডেপো বকাটে ছেলে, তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, এই বয়সে হুঁকো ধরেছিস? দাঁড়া, আজ বাপ তোর আসুক, আমি বলছি সব। এখানে একা একা থাকা আমি বার করছি। কত ছাড়া কোথাকারি। বোঝো? বেশ বুঝেছি। কি? তুমি এবার সাবালক হয়েছো। হাসছিস যে বড়। হ্যাঁ রে, তুই যে তামাক ধরেছিস তোর বাবা কিছু বলে না? ধরবো কেন, ধরিনি মোটেই। তবে ছুঁয়েছি বলতে পারো। আর তাছাড়া আমি কি আমার বাবার সামনে খাই নাকি? আর কি জানো, আমার বাবা অন্যরকম, আর 5 জন বাবার থেকে তিনি আলাদা। তিনি আমার বন্ধু। আর আমি তো প্রথম তামাক টেনেছিলাম আমার বাবারই সেরেস্তাতে, ভিন্ন জাতের নলে, ওই জাত যায় কিনা দেখার জন্য। তা তিনি তো সেটা নিজের চোখেই দেখেছিলেন। জানি, সে গল্প আমি সব জানি, কিন্তু বিলে তোর কিন্তু এখনো তামাক খাওয়ার বয়স হয়নি। ওটা পেলি করতে গেলে?
ভূষণ দাদাকে দিয়ে কিনে আনিয়েছি। আমার আবার তামাক খাবার ভারী লোভ। কেমন যেন মনে হয় যে তামাক খেলে তাড়াতাড়ি বড় হওয়া যায়। সেই জন্যই তুই এখানে এসে উঠেছিস, বন্ধু বান্ধবদের সঙ্গে বাঁধরামি করার ব্যবস্থা। না গো, তা নয়। তাহলে তুই কেন এখানে থাকবি? এই বাড়িটা কি বাবা আমার জন্য শুধু ভাড়া নিয়েছেন নাকি? তিনি তো নিজেও মাঝে মধ্যে এসে থাকবেন। আসলে আমাদের ওই বাড়িতে তো আবার খুব অশান্তি। আমি জানি, আমি গিয়েছিলাম। সেই জন্যই ওই বাড়িতে থাকলে আমি কেমন যেন কুঁকড়ে থাকি। তাই এখানে নিজেকে মেলে ধরার ব্যবস্থা, তাই তো? ফ্রি বার্ড ফ্লাইং হাই। তা বলতে পারো। এই যে দেখো, আমরা রোজ কলেজে যাচ্ছি, এক অন্য বোধ, স্কুলের থেকে একদম আলাদা, প্রচুর স্বাধীনতা। রোজ নিয়ম করে কলেজ বসেও না, আবার ছুটিও নয়। যার যার কম্বিনেশন অনুযায়ী যখন ক্লাস তখন গেলেই হলো। অফ পিরিয়ডে তুমি আড্ডা মারলে কি লাইব্রেরিতে বসে বই পড়লে কেউ তোমায় কিছু বলবে না। হ্যাঁ রে, পড়াশোনাটা ঠিক করে করছিস তো? করছি, কিন্তু আবার কিন্তু কি? ওই যে বললে ফ্লাইং হাই, উঁচু, আরও উঁচু, ওইখানে গিয়ে আটকে যাচ্ছি। এক অদ্ভুত কল্পনার জগৎ। কোথায় কি আছে কিচ্ছু জানি না, কিন্তু আছে, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে।